আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। রোববার থেকে খুলছে দোকানপাট মার্কেট, স্বাস্থ্যবিধি মেনে চলবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আরমানিটোলায় আগুনে ইডেনের ছাত্রীসহ নিহত 4, দগ্ধ 21 জন বলা সত্ত্বেও রাসায়নিক গুদাম সরাননি বাড়ির মালিক। ফতুল্লার আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশু সহ দগ্ধ 11, 7 জনের অবস্থা আশঙ্কাজনক। দিল্লিতে অক্সিজেন সংকটে গঙ্গারাম হাসপাতালে 25 রোগীর মৃত্যু, করোনায় একদিনে 2256 জনের প্রাণহানি। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে 541 রানে ইনিংস ঘোষণা টাইগারদের। প্রথম ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। রোববার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। শুক্রবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, রোববার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খুলতে পারবেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। করোনা সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের কারণে পয়লা বৈশাখের ব্যবসা হয়নি। এরপর চলমান লকডাউনের কারণে ঈদ কেন্দ্রিক ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাই চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট ও বিপণী বিতান খুলবে কিনা এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন তারা। এই জীবন জীবিকার কথা চিন্তা করে এই দিকটাকে চিন্তা করে স্বাস্থ্যবিধি মানে শতভাগ তাদেরকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমাদের জিনিসটা দরকার আসলে। এটার মধ্যে আশা করি মানুষের একটা যে মাস্ক পরার প্রতি যে প্রবণতাটা বেড়ে গেছে, জি এইটাকে আমাদের 100% মানে কোনো নো মাস্ক নো সার্ভিস। রোববার থেকে দোকানপাট ও শপিং মল খোলা নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন বিজনেস ইনচার্জ উম্মুন নাহার আজমি। বলা হয়েছে যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট শপিং মল খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা হয়েছে কিনা সেটি তদারকি আসলে কে করবে? আসলে শুক্রবার দুপুরের দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। আপনি জানেন যে শুরুতে মার্চের শেষ দিকে যখন করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছিল দ্বিতীয় ঢেউয়ে এসে, তখন কিন্তু সরকার এই করোনা সংক্রমণ প্রতিরোধে একটি বিধিনিষেধ আরোপ করে 5 এপ্রিল থেকে, এবং এটি 7 দিন থাকে এবং এরপর আরও 2 দিন বাড়ানো হয়। এরপর যখন সংক্রমণ আরও বেড়ে যায় তখন 14 তারিখ থেকে কিন্তু 2 দফায় কঠোর লকডাউন দেওয়া হয়। এবং এই লকডাউন চলাকালে আসলে ব্যাংক এবং শিল্প কারখানা খোলা থাকলেও দোকানপাট এবং শপিং মল কিন্তু বন্ধ রাখা হয়েছে। এই যে দোকানপাট এবং শপিং মল বন্ধ রাখা হয়েছে, এক্ষেত্রে কিন্তু ছোট ছোট যেসব ব্যবসায়ী আছেন, বিশেষ করে ঈদ কেন্দ্রিক যেসব ব্যবসা এবং পহেলা বৈশাখ ঘিরে যে ব্যবসাগুলো আছে, সেই ব্যবসাগুলো কিন্তু আসলে মুখ থুবড়ে পড়েছে। এই জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন, বিক্ষোভ করেছেন। তারা একটি দাবি করেছিলেন যে তারা স্বাস্থ্যবিধি মেনেই তাদের দোকানপাট পরিচালনা করবেন, তাদের জন্য যেন সীমিত পরিসরে দোকানপাটটা খুলে দেওয়া হয়। বারবার এই দাবি জানানো হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে জীবন জীবিকার কথা মাথায় রেখেই আজকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এবং যেখানে বলা হয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা অর্থাৎ 7 ঘন্টা খোলা রাখা যাবে রোববার থেকে। এবং এখানে স্বাস্থ্যবিধি তদারকির যে বিষয়টি বলছেন, স্বাস্থ্যবিধি তদারকির বিষয়টির ক্ষেত্রেও কিন্তু একটি বিষয় সেখানে একটু উল্লেখ করা হয়েছে। তারা যেটি বলছেন, সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষ বা বাজারগুলোর যে কমিটি আছে, অর্থাৎ বসুন্ধরা শপিং মল বা বড় বড় যে কোনো শপিং মল দোকানপাটের কিন্তু প্রত্যেকটি কিন্তু একটি সমিতি আছে, প্রত্যেকটি সমিতি এই বিষয়টি তদারকি করবে। আবার অন্যদিকে আমরা যখন দোকান মালিক সমিতির সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি যে স্বাস্থ্যবিধিটি আসলে তদারকি করবে কে, মাস্ক পরে আসছেন কিনা, যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, সেক্ষেত্রে দোকান মালিক সমিতি যেটি বলছেন, প্রতিটি সমিতির পক্ষ থেকে যেভাবে মানা হবে, সেক্ষেত্রে যদি সমিতির কথাও যদি কোনো ব্যবসায়ী মেনে না চলেন, সেক্ষেত্রে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বাহিনী আছে তারাও যেন এই বিষয়টি তদারকি করে যারা মানছেন না সেসব ক্ষেত্রে যাতে সেসব দোকানপাট যাতে বন্ধ করে দেওয়া হয়, সে ধরনের একটি আহ্বান জানানো হয়েছে। আজকে আরেকটি বিষয় একটু জানতে চাই, যেহেতু এখন লকডাউন চলছে, এই অবস্থায় শপিং মলে যেতে হলে কি মুভমেন্ট পাস ব্যবহার করা হবে কিনা বা নিতে হবে কিনা?
আচ্ছা, এক্ষেত্রে মুভমেন্ট পাসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ব্যাংকারদের ক্ষেত্রে বা যেসব কর্মীরা আছেন যারা এখন চলাচল করছেন তারা মুভমেন্ট পাসের মাধ্যমে কিন্তু চলাচল করতে পারছেন এই চলমান লকডাউন অবস্থায়। আমরা দোকান মালিক সমিতির কাছে আসলে জিজ্ঞেস করেছিলাম তাদের যেসব কর্মীরা আছেন তারা আসলে কিভাবে আসবেন বা তাদের ক্ষেত্রে আসলে কি বিষয় আছে। তারা যেটি বলছেন যে তাদের প্রত্যেককেই বিভিন্ন কার্ড দেওয়া আছে, সেই কার্ড শো করে আসবেন এবং যারা মুভমেন্ট পাস নিতে পেরেছেন তারা মুভমেন্ট পাসের মাধ্যমে আসবেন এবং যারা জনগণ মার্কেটে যাবেন সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে এই মুভমেন্ট পাসটি ব্যবহার করেই তারা মার্কেটে যেতে পারবেন। তবে এক্ষেত্রে আসলে ২৮ এপ্রিল পর্যন্ত যেহেতু একটি লকডাউন আছে, একটি আশঙ্কা থেকেই যাচ্ছে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আসলে এই বিষয়টি নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তো এই বিষয়টি যাতে তৈরি না হয় সেজন্য কিন্তু বারবার আহ্বান জানানো হচ্ছে যাতে মুভমেন্ট পাস ব্যবহার করে যাদের খুব প্রয়োজনীয় আসলে কেনাকাটা আছে তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে এই শপিং এবং কেনাকাটা করতে স্বাস্থ্যবিধি পারেন। মেনে যাতে সেরে ফেলতে পারেন সেজন্য খোলা রাখা হয়েছে। উম্মুন্নাহার আজমি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর আরমানিটোলার হাজি মুসা ম্যানশন ভবন থেকে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জন। নিহতদের মধ্যে সুমাইয়া ইডেন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন, আর রাসেল ও অলিউল্লাহ ছিলেন ভবনটির নিরাপত্তা কর্মী। মৃত আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ রাখা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেলে। এদিকে আগুনে দগ্ধদের মধ্যে ২১ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে রাখা হয়েছে আইসিইউতে। দগ্ধদের সবার শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া অনেকের শরীরের ২০ থেকে ২৫% পুড়ে গেছে। সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেলে আরমানিটোলার আগুনে দগ্ধ ১৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এদের মধ্যে ফায়ার সার্ভিসে ৪ জন কর্মী ছিলেন। মানে ভাগ্নি, ছোট ভাগ্নি সুমাইয়া ও মানে আগুন টেম্পে ফায়ার, মানে আগুনের কোনো সমস্যা হয় নাই, কিন্তু সম্ভবত শ্বাসকষ্ট এবং ভাই মারা গেছে আর কি। আর আমার মানে বড় আপা দুলাভাই আর ভাগিনা ভাগ্নি আর ভাগ্নি জামাইটা নতুন বিয়ে হয়েছে, ও আছে আইসিইউতে, আর ওনারা আছে মানে সাধারণ বেডে আছে, এখন অবজারভেশনে আছে আর কি। আমার স্বাস্থ্য ভাইকে পাইছি। স্বাস্থ্য ভাই উনি অলরেডি পুইরা একবারে অবস্থা খুবই খারাপ, এমন পুরা পড়ছে। তো চিহ্নিত করছি উনি আমার স্বাস্থ্য ভাই, তাকে মিটফোর্ড হাসপাতালে রেখে আসছি। আর আমার চাচাকে খুঁজে পাচ্ছি না, ওখানেও পাচ্ছি না, মিটফোর্ডেও পাচ্ছি। তো তিনি ছিলেন শ্রমিক, অর্থাৎ পাশেই যে জিন্দাবাহার লেনে কাগজের যে দোকানগুলো রয়েছে সেখানে তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন। তার পরিবারের যে সদস্যরা তারা এসেছেন, তার ভাতিজা এবং মেয়ের জামাই, তারা এসে লাশ গ্রহণ করেছেন। তিনি একদমই নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ এবং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে আসলে তার পরিবারের একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার ২ মেয়ে এবং ৩ ছেলে, তারা আসলে সামনের দিনে কিভাবে জীবন নির্বাহ করবে সেটি নিয়ে আসলে দুশ্চিন্তায় পড়েছেন। এবং অন্যান্য যে মৃত যে বাকি যে ৩ জন রয়েছে সেই ৩ জনের মধ্যে শুধুমাত্র সুমাইয়া বাদে বাকি ২ জনেও কিন্তু নিম্নবিত্ত পরিবারের সদস্য। তাদের মৃত্যুতে আসলে পরিবারগুলোতে এক ধরনের অনিশ্চয়তা, সামনের দিনে কিভাবে চলবে সেটি দেখা গেছে। তবে গত রাত ৩:৩০টার দিকে এই সলিমুল্লাহ মেডিকেল কলেজে আহত এবং নিহত সদস্যদেরকে এখানে আনা হয়েছে। ৩:৩০টার দিকে মূলত ফায়ার সার্ভিসের ৪ জন সদস্যকে আনা হয় এবং পরবর্তীতে আরও ১৩ জন সদস্যকে ভবনের যারা আটকে পড়েছিলেন উদ্ধার করে তাদেরকে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাধারণ রোগী যে ১৩ জন ছিলেন সেই ১৩ জনের মধ্যে কয়েকজনের অবস্থা একটু খারাপ হয়, তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ট্রান্সফার করা হয়েছে, সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত এরকম তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। তবে মৃতদেহ যেগুলো রয়েছে সেগুলোর যে আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ পুলিশের যে সুরতহাল প্রতিবেদন সেটি সম্পন্ন করা হয়েছে। এরপরে এখন বাকি যেটি তদন্ত পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে ময়নাতদন্ত করা হবে, সেই ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে মর্গে। সেটি শেষ করার পরেই কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ ঠিক ১ ঘন্টার মধ্যে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। তবে এর মধ্যে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি এসেছিলেন, একটি প্রতিনিধি দল। তারা মৃতদেহের প্রত্যেককে দাফন কাজে সহায়তার জন্য ২৫,০০০ করে টাকা প্রদান করেছে। নিহতদের পরিবারের সদস্যদের কাছে সেটি হস্তান্তর করা হয়েছে। তারা মৃতদেহ গ্রহণ করার পরই এখানে অ্যাম্বুলেন্সে করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। ইজাজ, আপনাকে ধন্যবাদ। আরমানিটোলায় ভবনে আগুন ও নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। ঢাকার আরমানিটোলায় ভবনে আগুনে দগ্ধদের অবস্থা সম্পর্কে চিকিৎসক কি বলছেন, কত শতাংশ পুড়ে গেছে সে বিষয়ে কিছু জানিয়েছেন কিনা?
দেখুন 21 জন ভর্তি হয়েছিলেন, এর মধ্যে একজন ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। এখন 20 জন চিকিৎসাধীন আছেন। আরমানিটোলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনায়। তো এই 20 জনের মধ্যে 4 জন আইসিইউতে আছেন এবং এই 4 জনের মধ্যে 2 জন দগ্ধ হয়েছেন, তাদের শরীরের 25% পড়ে গেছে, আর বাকি 2 জনের শ্বাসনালী মারাত্মকভাবে পড়ে গেছে। অর্থাৎ এই 20 জনের মধ্যে 4 জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন এবং বাকি যে 16 জন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন তারাও যে সংক্রমুক্ত সেটি নয়, কারণ এখানে চিকিৎসকেরা জানিয়েছেন শ্বাসনালী যখন পড়ে যায় তখন শ্বাসনালী পড়ার ফলে এটি আসলে খুব সহজে যে এটি নির্ণয় করা যে কখন ছেড়ে উঠবে বা কত দূর যাবে এটি বলা মুশকিল, এবং শ্বাসনালীতে পড়ে গেলে ঝুঁকি থেকেই যায় এবং সেই ঝুঁকি থেকে সবাইকেই মূলত চিকিৎসকেরা ঝুঁকি তালিকায় রেখেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছিলেন, এর মধ্যে একজন মারা গেছেন আর বাকি 5 জন এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা আরেকটি বিষয় যেটি আপনি জানতে চেয়েছিলেন, নারায়ণগঞ্জের যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধের ঘটনা, সেখানে হচ্ছে 4 জন চিকিৎসাধীন আছেন এই হাসপাতালে, বাকি 3 জন অর্থাৎ সকালে 7 জন ভর্তি হয়েছিলেন। মোট শুরুতে একজনের ছাড়া পান আশঙ্কামুক্ত হয়, এরপরে আরো 2 জন ছাড়া পান। এখন মোট 4 জন চিকিৎসাধীন আছেন। এই 4 জনের মধ্যে একজন আইসিইউতে আছেন। আইসিইউতে যিনি আছেন তার শরীরের 95% পড়ে গেছে, অর্থাৎ তিনি একেবারে মুমূর্ষু অবস্থায় আছেন। আর বাকি 3 জন যে আছেন তাদের শরীরে পুড়ে গেছে, তবে তারাও আশঙ্কামুক্ত নন, এটি তারা চিকিৎসকেরা বলেছেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে এই চিকিৎসকেরা বলছেন যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এরপরে যখন হাসপাতালে ভর্তি হন রোগীরা, অনেকের আসলে শরীরে দগ্ধ হওয়ার যে বিষয় সেটি না থাকলেও তাদের শ্বাসনালী পড়ে যায়। আর শ্বাসনালী পড়ে যাওয়ার যে বিষয়, এটি আসলে শ্বাসনালী যখন পুড়ে যায় তখন অনেকটা মানে ভেতরে শ্বাসনালীটা সরু হয়ে আসে এবং এই সরু হওয়ার ফলে শ্বাস নিতে আরো কষ্ট বেড়ে যায় এবং আরো শারীরিক নানা জটিলতা সেটি ধীরে ধীরে সৃষ্টি হয়। এবং এই ধীরে ধীরে সৃষ্টি হওয়ার ফলে আমরা যেটি চিকিৎসকরা জানিয়েছেন যে এর ফলে অনেক সময় বাহিরে দগ্ধ না থাকলেও এই শ্বাসনালী পড়ে যাওয়ার কারণে অনেকেই আগুনের ঘটনায় মৃত্যুবরণ করে থাকেন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। চলে যাচ্ছি পরের খবরটিতে। আবারও পুরান ঢাকায় রাসায়নিকের গুদামে লাগা আগুনে প্রাণ গেল 4 জনের। ভাড়াটিয়ারা বলছেন তারা গুদামের ঝুঁকির কথা বারবার বললেও বাড়ির মালিক তা কানে নেননি। এদিকে পুরান ঢাকা থেকে রাসায়নিক সামগ্রীর গুদাম সরাতে না পারাকে সরকারের ব্যর্থতা বলছেন ব্যবসায়ী ও নগর পরিকল্পনাবিদেরা। 2010 সালের 3 জুন পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিকের অবৈধ গুদামে আগুন লেগে 124 জনের প্রাণ যায়। এরপর 2019 সালের 20 ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনে নিহত হয় অন্তত 67 জন। এবার আরমানিটোলায় একটি ভবনে আবারও আগুনে ঘটল প্রাণহানির ঘটনা। ভবনটির নিচতলায় ছিল অন্তত 10টি রাসায়নিকের গুদাম, আর দ্বিতীয় থেকে 6 তলায় 20টি পরিবারের বাস। ভাড়াটিয়ারা জানান প্রায় 2 দশক ধরে বাসাটিতে কেমিক্যালের মজুদ। ভাড়াটিয়ারা উদ্বেগ জানালেও শোনেননি বাড়ির মালিক। যেহেতু উনি বলতেছেন যে এগুলিতে কখনো আগুন ধরবে না, তখন আমরা একটু নিশ্চিন্তে থাকতাম যে এগুলি হয় না কখনো। বলতাম যে এখানে যে আপনারা কেমিক্যাল রাখেন, এই কেমিক্যাল কি আগুন ধরার কেমিক্যাল? যদি রাখেন তো রাখেন না, আপনারা শুধু শুধু আমাদের জীবন রিস্কে রাখেন কেন? পরে বলতে কি না এগুলিতে আগুন ধরবে না আপা, এগুলি আগুন নিবায় শুধু। ফায়ার সার্ভিস বলছে সম্পূর্ণ অবৈধভাবে ভবনটিতে রাসায়নিকের গুদাম ছিল। এজন্য ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে তারা। আমরা আমাদের প্রতিবেদন আমরা প্রশাসনকে জানাবো এবং পরবর্তীতে তদন্তের উপরে এদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। রাসায়নিক গুদামের জন্য পাশের কেরানীগঞ্জে জায়গা নির্ধারণ করা হলেও যেতে নারাজ ব্যবসায়ীরা, যদিও তারা বলছেন সরকারের উদাসীনতার কারণেই গুদাম সরানো সম্ভব হচ্ছে না। অনেকগুলি ঘটনার পরে বাংলাদেশ সরকার অনেকগুলি উদ্যোগ নিয়েছে আমাদেরকে কেরানীগঞ্জে জায়গা দিবে, এবং একটা পর্যায়ে আমাদের থেকে অনেকবার দরখাস্ত নিয়েছে। আমরা দরখাস্ত করেছি, আমাদের নেতৃবৃন্দ একাধিকবার গিয়েছে, আমিও গিয়েছি, কিন্তু তারপরে মাঝখানে এসে থেমে যাই। নগর পরিকল্পনাবিদেরা বলছেন সরকার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় সরানো যাচ্ছে না এসব কারখানা। ব্যবসায়ীদের কোন ক্ষেত্রে অসহযোগিতা এবং সরকারের যে এই ধরনের নির্দেশনা বাস্তবায়নে সরকারের যে তড়িৎ গতিতে যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেই পদক্ষেপগুলো কিন্তু অনেকটা শ্লথ গতিতে চলার কারণে কিন্তু আজকে 2 বছর পরেও কিন্তু পুরানো একটা অগ্নিকাণ্ড লেগলাম। অগ্নিকাণ্ডের প্রাণহানির দায় কিন্তু আমাদের ব্যবসায়ী সহ সরকারের সবাইকে এক্ষেত্রে আমাদের নিতে হবে। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরাতে সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা।
নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরমানিটোলায় আগুন লাগা হাজী মুসা ম্যানশনের সবশেষ অবস্থা জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান, এই মুহূর্তে ভবনটিতে কি অবস্থা? চূড়ান্ত একটি তল্লাশি চালানোর কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস, সেটির অগ্রগতি একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, আনুষ্ঠানিকভাবে কিন্তু এখানকার যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু আসলে শেষ হয়েছে। একে একে আমরা দেখেছি এলাকার সাংসদ থেকে শুরু করে ফায়ার সার্ভিস, তারপরে বিস্ফোরক অধিদপ্তর, জেলা প্রশাসন, তারা এখানে এসছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, যেহেতু কেমিক্যাল গোডাউন এখানে ছিল, কেমিক্যালের গুদাম এখানে ছিল, তো কেমিক্যাল সংশ্লিষ্ট যারা রয়েছেন, মালিক, ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা এখানে আসছেন এবং তারা এসে বলছেন যে এটি আসলে অনুমোদন নেওয়া হয়েছিল কিনা, যেই ধরনের কেমিক্যাল এখানে রাখা হয়েছিল সেগুলো এখানে রাখার কথা ছিল কিনা, তারা এই বিষয়গুলো এখন পর্যালোচনা করছেন। যদিও এতদিন ধরে কিভাবে, প্রায় 2 দশক ধরে এটি আসলে চলে আসছিল, সেটি কিভাবে 2 দশক ধরে আসছে সেই বিষয়ে কিন্তু কোনো সদুত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কিন্তু দিতে পারে না। তারা যেটি বলছেন, এখন থেকে তারা কাজ করবেন এই ভবনটি, এবং ভবনটি যেহেতু ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, এখানে আসলে এখন আর কেউ থাকতে পারবে না, তাদেরকেও সরিয়ে নেওয়া হবে। কিন্তু উদ্ধার কার্যক্রম যেটি, সেটি বলা যায় যে শেষ হয়েছে, এবং উদ্ধার কার্যক্রম শেষের পরে ফায়ার সার্ভিস কর্মীরা আসলে এখান থেকে বের হয়ে গেছে। যেহেতু ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে, আজকে অথবা আগামীকালের মধ্যে যারা এখানে বসবাস করতেন, দোতলা থেকে 6 তলা পর্যন্ত যেহেতু আবাসিক মানুষ থাকতেন, সেই হিসেবে তাদেরকে সরিয়ে নেওয়ার যে ব্যবস্থা সেটি হয়তো গ্রহণ করা হবে। তবে এখন বিস্ফোরক অধিদপ্তর থেকে শুরু করে, বলছিলেন যে ফায়ার সার্ভিস বলেছে যে উদ্ধার অভিযান শেষ করেছে, কিন্তু অনেকে কিন্তু অভিযোগ করেছেন যে তাদের স্বজনরা নিখোঁজ আছেন, সে বিষয়ে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা? ফায়ার সার্ভিস কিন্তু উপরে সবগুলি ফ্লোর তারা ঘুরে দেখেছেন বলেই তারা বলছেন, এবং উপরে যে কয়েকটি ফ্লোর রয়েছে সেই ফ্লোরে এখন পর্যন্ত কেউ নেই এমনটি তারা নিশ্চিত করেছেন। এখন এখান থেকে দুটি হাসপাতালে এখান থেকে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, মিটফোর্ড হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তো সেই দুটি হাসপাতালে কি কেউ রয়েছেন কিনা এই বিষয়টি কিছুক্ষণ আগে আমরা জিজ্ঞেস করেছিলাম, যে অনেক স্বজনরা তাদের স্বজনকে পাচ্ছে না। সেই ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে, যেহেতু দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, একটি না হলে আরেকটি হাসপাতাল বা দুটি হাসপাতালেই খোঁজ নিতে তারা কিন্তু বলছেন। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভবনের ভিতরে এখন আহত কেউ নেই, এবং মরদেহ যে 4টি উদ্ধার করা হয়েছে, এছাড়া এখানে আর কোনো মরদেহ বা আহতদের কোনো ঘটনা ফায়ার সার্ভিসের কাছে এখন অন্তত পক্ষে নেই, এবং তারা এই বিষয়টিকে কিন্তু নিশ্চিতই করেছে যে এখানে আসলে এখন পর্যন্ত আর কেউ নেই। আরেকটি বিষয় একটু জানতে চাই যে ওই ভবনের রাসায়নিক দ্রব্যগুলো সম্পর্কে বিস্তারিত জানা গেছে কিনা, কি ধরনের রাসায়নিক দ্রব্য ছিল সেখানে? দেখুন, ফায়ার সার্ভিসের যিনি এখানে সংবাদ সম্মেলন করেছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে কয়েক ধরনেরই ভারী কেমিক্যাল পণ্য ছিল, তবে কি ধরনের কেমিক্যাল ছিল সেটি এখনই তারা বলতে পারছেন না, কারণ এই বিষয়ে তারা এখানকার থেকে কেমিক্যাল যেগুলো রয়েছে, রাসায়নিক পদার্থ বা দ্রব্য যেগুলো রয়েছে, সেগুলোকে তারা এখন সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে তারা সেটিকে যাচাই বাছাই করে দেখবেন যে এখানে কি ধরনের কেমিক্যাল আসলে মজুত করা ছিল। পুরো ভবনটা আসলে বেশ বড় একটি ভবন, এবং পুরো নিচতলা জুড়েই কিন্তু দোকান এবং গোডাউন সবকিছু কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো সেখানে বিভিন্ন রকমের কেমিক্যাল রয়েছে, তবে সেটি কি ধরনের কেমিক্যাল সে বিষয়ে আসলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। তারা তদন্ত করে দেখবেন যে এখানে আসলে কি ধরনের কেমিক্যাল ছিল। আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনা সবশেষ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। চলে যাচ্ছে পরে খবরটিতে। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশু সহ 11 জন দগ্ধ হয়েছেন। ভোরে তল্লার জামাই বাজার এলাকায় 3 তলা ভবনটিতে এই বিস্ফোরণ হয়। দগ্ধদের মধ্যে 7 জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে, বাকিদের জেলার ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার আলামিন মিয়ার বাড়িতে 3 তলার একটি ফ্ল্যাটে পরিবার সহ ভাড়া থাকতেন রং মিস্ত্রি হাবিব ও গার্মেন্টস শ্রমিক সোনাহার। বৃহস্পতিবার রাতে তাদের কেউ একজন গ্যাসের চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এতে গ্যাস বের হয়ে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। শুক্রবার ভোরে চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই ঘটে বিস্ফোরণ। এতে দগ্ধ হন হাবিব ও সোনাহারের পরিবারের 11 জন। সে সময় ঘরের 2টি দেয়াল ধসে গিয়ে পড়ে পাশের বাড়িতে, পুড়ে যায় আসবাবপত্র। ওই দরজা মরজা ভাঙ্গে টুঙ্গে একজনের গায়ে পড়ছে, এইটা পড়ছে, এই জায়গায় 3 জন শুয়ে আছিল, এই রুমে এইটার গাছ পড়ছে, এটা জায়গা আমাকে সবাই গেছে। আমার উপর পড়ার পরে আমি বলতে কি হইল,
হ্যাঁ ওইটা দেখি যে চতুর্দিকে আগুনের মতন এরকম দেখা যাচ্ছে। যদি মনে করেন আগুনটা না থামানো যাইতো তাহলে পুরো আগুনটা আমাদের বিল্ডিং পর্যন্ত ছড়ায়া যেত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এবং দগ্ধদের উদ্ধার করে জেলার ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। জানালা দরজা বন্ধ ছিল, হয়তো কোথাও কোনো লিক থাকার কারণে, ভিতরে গ্যাস বদ্ধ থাকার কারণে এই দ্রুত এই ভবন তৃতীয় তলাটা বিস্ফোরিত হয়। ফ্ল্যাটের যারা অন্যান্য বাসিন্দা ছিলেন আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে পুরো 3তলা ফ্ল্যাটটাই ফাঁকা আছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশুসহ 7 জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেছেন চিকিৎসক। এটার মধ্যে একজন রোগী আমি দেখলাম যে 90%-এর মতো বার্ন, 7 জন আসছে, তাদের অবস্থা ভালো না, তারা সবাই মেজর বার্ন, 90-80 এরকম। এর আগে গেল বছরের 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার একটি মসজিদে গ্যাস বিস্ফোরণে মারা যান 34 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই মুহূর্তে কি অবস্থা সেখানে, কি বলছে ফায়ার সার্ভিস? আপনাকে যেই বিষয়টি জানাতে চাই, প্রথমত হচ্ছে যে যেই ভবনটিতে 3তলার ভবনে আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে, এখানে কিন্তু যেই ভবনের 3তলায় যে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা 11 জন দগ্ধ হয়েছে, এরই মধ্যে কিন্তু নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এই ভবনটিকে সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এরই মধ্যে কিন্তু এই বিল্ডিংয়ে যেই বসবাসকারী যারা আছে তাদেরকে কিন্তু তাদের আসবাবপত্র এবং তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং এই বিল্ডিংটা আসলে যে বিস্ফোরণের পরবর্তীতে এটা কিন্তু আসলে নিরাপদ অবস্থানে নেই। তো এই বিষয়ে আমি একটু জানতে চাইব যে অভিযানে এসেছে নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ভূমি ফতুল্লা রাজস্ব আজিজুর রহমান, তার কাছ থেকে জানতে চাইব যে আসলে এই ভবনের অবস্থাটা কি এবং তারা কি ব্যবস্থা নিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। ভবনের বর্তমান অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এটা বিস্ফোরণের পরবর্তী সময়ে আপনি জানেন যে দরজা জানালা ভাঙা থেকে শুরু করে দেয়াল এর বেশ কিছু জায়গায় বেশ বড় ধরনের ফাটল দেখা দেয়। যেহেতু ফাটল দেখা দেয় তার মানে সেটা আমাদের খালি করাটা আমাদের জন্য ম্যান্ডেটরি। তো আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এটিকে যেহেতু ঝুঁকিপূর্ণ আমরা সিলগালা করে দেব কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, ধন্যবাদ আজিজুর রহমান আমাদেরকে জানাচ্ছিলেন সহকারী ভূমি রাজস্ব ফতুল্লার। তিনি জানাচ্ছিলেন যে আসলে তাদের যেই নির্দেশনা আছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এখানে যারা সিভিল সার্জন, ফায়ার সার্ভিস সহ যেই তদন্ত কমিটি এবং উচ্চ যারা কাজ করেছেন তারা আসলে এই ভবনটিকে মূলত নিরাপদ মনে করছেন না এইভাবে রাখতে। তো যার কারণে কিন্তু সিলগালা করে এখানে যেই 3তলা ভবনে যে ফ্ল্যাটটিতে যারা বসবাস করতেন তাদের কিন্তু এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিহতের 2টি পরিবারের মধ্যে একটি পরিবারের লোকজন কিছুক্ষণ আগে এসেছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের ঢাকায় যারা অবস্থা আছে, ভর্তি আছে চিকিৎসাধীন বার্ন ইউনিটিতে, তাদের মধ্যে কিন্তু 4 জনের অবস্থাই কিন্তু আশঙ্কাজনক। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে কথা হচ্ছিল সহকর্মী রাকিবুল হাসানের সাথে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরও যা থাকছে। করোনায় মানসিক সমস্যা বেড়েছে উদ্বেগজনক হারে, 46% বিষণ্ণতা, 33% মানুষ দুশ্চিন্তায় ভুগছেন বলছে আইইডিসিআর। হেফাজতের গুজব ছড়িয়ে তাণ্ডব বন্ধে র্যাবের বিশেষ সাইবার সেল গঠন, অনলাইন তৎপরতায় রয়েছে বিশেষ নজরদারি। করোনায় আক্রান্ত রোগীরা হাসপাতালে শয্যা পেলেও গুরুতর রোগীরা ভুগছেন আইসিইউ সংকটে। হাজার চেষ্টা তদবিরেও মিলছে না আইসিইউ শয্যা। এদিকে 200 আইসিইউ শয্যা প্রস্তুত থাকলেও জনবলের অভাবে এখন পর্যন্ত মাত্র 96 বেডে রোগী ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। মায়ের এই অসহায় আকুতি একটি আইসিইউ শয্যার জন্য। 22 বছর বয়সী অনার্স পড়ুয়া ছেলে দিগন্ত করোনায় আক্রান্ত, তার ফুসফুসের 74% আক্রান্ত। ফুসফুসে 80% সংক্রমণ নিয়ে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে নাজমুল আক্তার রানুও পাননি আইসিইউ শয্যা। 200 আইসিইউ শয্যা
বাধ্য হয়ে ভর্তি হয়েছেন অন্য হাসপাতালে। আইসিইউ দরকার আমাদের, এখানে আইসিইউ পর্যাপ্ত নাই, এখানে ট্রান্সফার করতে বাধ্য হচ্ছে। করোনা আক্রান্ত অধিকাংশের শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণে বাড়ছে আইসিইউ সংকট। একের পর এক হাসপাতালে ঘুরেও শয্যা পাচ্ছেন না রোগীরা। টেস্ট করার পরে বলছে যে লাংস একটু সমস্যা, তারপরে বুকে সিটি স্ক্যান করছি, তখন ধরা পড়ছে নিউমোনিয়া আর 30% ফুসফুসের সমস্যা। নতুন হসপিটাল, আমি যে সার্ভিসটা চাচ্ছিলাম আমি ওটা মোটেও পাচ্ছি না। আইসিইউর কথা বললো, কোনো ডেট দিচ্ছে না, কোনো নিশ্চয়তা দিচ্ছে না, কোনো টাইম দিচ্ছে না। কিন্তু এইভাবে যদি হয়, দেখুন আমরা শিফটিংয়ে চিন্তা করতেছি। এদিকে 29 এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর কথা থাকলেও জনবল সংকট মেটেনি বলে জানিয়েছে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আইসিইউ তো আমরা বলেছি 200 বেড আমরা যদি চালাতে চাই, আপনাদের বুঝতে হবে এটা অনেক ম্যান পাওয়ার দরকার। সেই ম্যান পাওয়ারগুলো না আসলে আমি রুগী নিয়ে তাদের যদি আমি হ্যান্ডেল করতে না পারি, সেটা আরও বিড়ম্বনা। তো আমরা তারপরেও চালিয়ে যাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী। শারীরিক অবস্থার গুরুতর অবনতি না হলে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে রাজধানীতে লকডাউন চলছে ঢিলে ঢালাভাবে। সড়কে গাড়ির চাপ কম, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই থাকা চেকপোস্টে পুলিশও অলস সময় পার করছে। মাঝে মধ্যে একটি গাড়ি থামিয়ে মুভমেন্ট পাস ও চলাচলের কারণ জানতে যাওয়া হচ্ছে, তবে বেশিরভাগ বাহনই স্বাভাবিকভাবে যাতায়াত করছে। এদিকে সড়কে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা চলাচল করছে আগের মতোই। রাজধানীর বেশিরভাগ এলাকায় গলির ভেতর খুলেছে দোকানপাট। সকালে কাঁচা বাজারে দেখা যায় ক্রেতাদের ভিড়। ছুটির দিনে সড়কগুলোতে মানুষের চলাচল কম। সাপ্তাহিক ছুটির দিনেও ভিড় দেখা গেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। চলমান লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সকাল থেকে নানা উপায়ে ঘাট এলাকায় জড়ো হতে থাকেন তারা। এ নিয়ে আরও জানাতে এবার ফেরিঘাট এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, এই মুহূর্তে ফেরিঘাটের কি অবস্থা, কি দেখছেন, ভিড় কেমন? দেখুন, আসলে চলমান লকডাউনেও কিন্তু আসলে সাপ্তাহিক ছুটির দিনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে মানুষ পায়ে হেঁটে সহ নানা উপায়ে কিন্তু সিএনজি, অটোরিকশা এবং পিকআপ ভ্যানে চেপে ভোর রাত থেকেই কিন্তু মানুষের এমন উপচে পড়া ভিড় কিন্তু শিমুলিয়া ঘাটে মানুষের এই চাপ বাড়তে থাকে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু ঘাট এলাকার যে কয়টি পল্টন আছে এটিতে কিন্তু আসলে গণপরিবহন সহ আসলে সব ধরনের পরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু আসলে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও কিন্তু মানুষের চাপ কিন্তু আসলে ছিল। তো সবকিছু মিলিয়ে যদি আসলে বলা চলে যে লকডাউনে কিন্তু পুরোপুরি ভাবেই আসলে যে আসলে যদি একটু আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখবেন যে এখনো কিন্তু ঘাটে প্রায় অ্যাম্বুলেন্স সহ বেশ আসলে অনেকগুলো যাত্রীবাহী যানবাহন কিন্তু এখনো পারাপারের অপেক্ষায় রয়েছে। আপনি জানেন যে আসলে চলমান লকডাউনের কারণে আসলে আপনার যে লঞ্চ, সিবোট এবং যে ফেরি সহ সব ধরনের আসলে যে নৌযান চলাচল এখানে বন্ধ ছিল। এরপরে কিন্তু আসলে অতিরিক্ত বা গুরুত্বপূর্ণ যে যাত্রীবাহী যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে লাশবাহী গাড়ি এবং যাত্রীবাহী যে গুরুত্বপূর্ণ যানবাহনগুলো রয়েছে সেগুলো পারাপারের জন্য কিন্তু আসলে 2 থেকে 3টি ফেরি দিয়ে সীমিত আকারে কিন্তু এই ঘাটটি চালু রাখা হয়। তবে আরেকটু যদি আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ঘাট এলাকায় কিন্তু সিবোট এবং ইঞ্জিন চালিত ট্রলারের আসলে কোনো চালানোর কোনো অনুমোদন না থাকলেও কিন্তু আমরা দেখেছি যে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু তারা এই সিবোট এবং ইঞ্জিন চালিত ট্রলারগুলো ছেড়ে গেছে ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে, এবং যাত্রীদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগও কিন্তু পেয়েছি। তো সবকিছু মিলিয়ে আসলে চলমান লকডাউনে করোনার সংক্রমণ ঠেকাতে সরকার পক্ষ থেকে আপনার স্বাস্থ্যবিধি মানতে যে ধরনের আসলে নির্দেশনা দেয়া হয়েছে, মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মানতে, আমরা সকাল থেকে কিন্তু মাস্ক পরা সহ এই ধরনের আসলে যে স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো চিত্র কিন্তু আমাদের চোখে পড়েনি। তো সবকিছু মিলিয়ে যদি বলা চলে যে লকডাউন আসলে সংক্রমণ ঠেকাতে যে লকডাউনটি দেওয়া হয়েছে, আসলে মানুষের এমন অবাধ যাতায়াত এই লকডাউনে আসলে সংক্রমণ ঠেকাতে কতটুকু ভূমিকা রাখবে সেটি নিয়েও কিন্তু আসলে একটি প্রশ্ন থেকেই যায়। তো এই ছিল আমার কাছে শিমুলিয়া ঘাটের এখনকার সবশেষ তথ্য। মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ ঘোষ।
করোনার কারণে মানসিক সমস্যা বেড়েছে উদ্বেগজনক হারে। আইইডিসিআর এর প্রতিবেদন বলছে 46% মানুষের মধ্যে আছে বিষণ্ণতা, দুশ্চিন্তায় ভুগছেন 33%। আর গত এক বছরে আত্মহত্যা প্রায় 14,000, যা যে কোনো বছরের চেয়ে অনেক বেশি। মিজানুর রহমান কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। করোনা আক্রান্ত হয়েছেন দুবার। তিনি বলছেন সেরে ওঠার পরও 3 মাস ভুগেছেন তিনি মৃত্যু চিন্তায়। ছিল আত্মহত্যার প্রবণতাও। যখন দুর্বল হয়ে পড়েছি, এত দুর্বল, তখন আমি মনে হচ্ছে যে আমি মারা যাব। যে কোনো মুহূর্তে আমি সবসময় আমি মৃত্যুর একটা অপেক্ষা করতেছিলাম, মনে হচ্ছে যে এখনই মারা যাবো, এখনই মারা যাবো। করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যেও বেড়েছে মানসিক চাপ। আমাদের আসলে লকডাউনের মতো একটা অবস্থা যে ডাক্তাররা বা স্বাস্থ্যকর্মীরা গত একটা বছর ধরে আসলে যেভাবে করোনা সেবায় নিয়োজিত আছে, আমাদের মানসিক অবস্থাটা যদি এক কথায় বলতে চাই তাহলে আমাদের মানসিক অবস্থাটা হচ্ছে লকডাউনের মতোই হয়ে গেছে। আমরা একটা জায়গায় আসলে লক হয়ে গেছি। আইইডিসিআর এর এক প্রতিবেদন বলছে 2018 সালে বিষণ্ণতায় ভুগেছেন 6.7% মানুষ। করোনাকালে তা বেড়ে দাঁড়িয়েছে 46%। 2018 সালে 4.7% মানুষ ভুগেছেন দুশ্চিন্তায়। এখন তা 33%-এর মধ্যে। স্বাভাবিক জীবনযাপনের ব্যাপারটা নাই, আমাদের সামাজিক মেলামেশার ব্যাপারটা নাই, অর্থাৎ হলো আমাদের লাইফের যে হলো স্বাভাবিকতা, সেই জায়গা থেকে কিন্তু অনেকখানি আমরা কম্প্রোমাইজ। অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হিসেবে অনেকের বিষণ্ণতার উপসর্গগুলো দেখা যাচ্ছে। গবেষণায় দেখা গেছে গত এক বছরে দেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে প্রায় 14,000। এই সংখ্যা অন্য যে কোনো বছরের তুলনায় অনেক বেশি। যদি আমরা শারীরিকভাবে প্রতিদিন ব্যায়াম করি, এটা শুধুমাত্র আমাদের শারীরিক ফিটনেস রাখতেই সাহায্য করে না, এটা কিন্তু আমার উদ্বিগ্নতা কমাতেও সাহায্য করে। কাজে আমরা অ্যাটলিস্ট যদি 40 মিনিটস আমরা এক্সারসাইজ করি, সাথে আমরা যদি ব্রিদিং এক্সারসাইজ করি, প্রত্যেকের যে ধর্মের যে জায়গাগুলো আমরা যদি মনোযোগ দিয়ে করি, সেটাও কিন্তু আমাদের মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে। করোনা মহামারীর মধ্যে মানসিক সংকট থেকে বেরিয়ে আসতে ইন্টারনেট আসক্ত কমানোর পরামর্শ দিচ্ছেন মনোবিদেরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে বেশিরভাগ নিত্য পণ্যের দাম। লকডাউনের আগে ক্রেতাদের পর্যাপ্ত কেনাকাটার কারণে বাজারে এখন তুলনামূলক ক্রেতা কম। এছাড়াও রয়েছে পর্যাপ্ত মজুত। এ কারণে কমেছে পণ্যের দাম, বলছেন বিক্রেতারা। লকডাউনের মধ্যেও রাজধানীর কারওয়ান বাজারে বেশি ভিড়। সামাজিক দূরত্ব মানার বালাই নেই, মুখে মাস্ক নাই বেশিরভাগ ক্রেতা বিক্রেতার। রমজান ও লকডাউনের শুরুতে বাড়তে থাকে সবজিসহ বেশিরভাগ পণ্যের দাম, কিন্তু এখন তা অনেকটাই কমে এসেছে। গত সপ্তাহে বেগুনি কেজি 80 থেকে 100 টাকায় বিক্রি হলো, এখন তা 50 থেকে 60 টাকা। টমেটো শসার কেজি 40 টাকা। দাম কমে লেবু বিক্রি হচ্ছে মানভেদে 20 থেকে 30 টাকা হালিতে। কখন কোন জায়গায় কোন জিনিসটার দাম বেশি হচ্ছে, সেই জিনিসটা তদন্ত করে কার্যকরী পদক্ষেপ নিতে। চাহিদা কমে যাওয়ায় কেজিতে প্রায় 20 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা কেজিতে। সোনালী মুরগির কেজি 220 থেকে 240 টাকা। বিক্রেতারা জানান, লকডাউনের আগে স্বাভাবিকের তুলনায় বেশি বিক্রি হওয়ায় এখন ক্রেতা সংকট চলছে। মানুষ মনে করছে লকডাউন দিয়ে দেবে, এর জন্য উঠাসে মানুষে কিনছে 350 টাকা 60 টাকা। এখন বাজার কম, কাস্টমার নাই, এই জন্য মুরগির দাম কমে গেছে। বৈশাখী সিজনে তো এই জন্য সবার দোকানে কিছু কিছু খালি। আমি গতকালকে মাল উঠেছি, কিন্তু মালের মধ্যে আমার তো কিছু পার্টি আছে, এই জন্য আমি পুরান চালটা উঠেছি। এদিকে মুরগির দামে স্বস্তি মিললেও কমেনি অন্য মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়, আর খাসির মাংসের কেজি 900 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতের গুজব ছড়িয়ে তাণ্ডব বন্ধে বিশেষ সাইবার সেল গঠন করেছে র্যাব। নেতাদের অনলাইন তৎপরতায় রয়েছে বিশেষ নজরদারি। আর অভিযুক্তদের গ্রেপ্তার নিয়ে নতুন করে সহিংসতা যেন না হয়, সেজন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা পরিকল্পনা। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে দেশের নানা জায়গা থেকে ফেসবুক লাইভে গুজব ছড়িয়ে উস্কানি দিয়েছে নেতারা। সেই কারণে কমাতে হয়েছে ইন্টারনেটের গতি। সহিংসতা শুরুর আগে নানা মাহফিলে দেয়া হয়েছে রাষ্ট্রবিরোধী বক্তব্য। নানা সময় সরকারকে স্বস্তিতে থাকতে না দেওয়ার হুমকি দেন মামুনুল হকও। আহমদ শফির দেশে কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। পরে রিসোর্ট কাণ্ডেও নিজেকে বাঁচাতে নানাভাবে হাদিসের ভুল ব্যাখ্যা দেন মামুনুল। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী দ্বিতীয় বা তৃতীয় বিয়ের জন্য কোনো স্বামী তার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে বাধ্য নয়।
এসব কারণেই হেফাজত নেতাদের অনলাইন তৎপরতার উপর বিশেষ নজরদারি করছে র্যাব। ইনিশিয়ালি যেটা হয়েছে, র্যাব সকলকে গ্রেফতার করেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের জন্য ইনিশিয়ালি এদেরকে গ্রেফতার করা হয়। সাইবার ক্রাইম মনিটরিং করার জন্য র্যাব সাইবার মনিটরিং সেল কাজ করছে, প্লাস ফেসবুক বা বিভিন্ন জায়গায় গুজব মনিটরিং আমরা করে যাচ্ছি। পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে হেফাজত, এমন ঘটনা আর যেন না ঘটতে পারে সে বিষয়ে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। কোনো ধরনের যে নাশকতা বা সহিংসতা যদি সম্ভাবনা থেকেও থাকে, সেটার জন্য আমাদের 3টি স্তরের নিরাপত্তা বলবৎ আছে। আমাদের সশস্ত্র টহল, আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের স্ট্রাইকিং ফোর্স। 2013 ও সাম্প্রতিক ধ্বংসযজ্ঞে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সবাই আছেন নজরদারিতে, আর নতুন করে যারা অনলাইনে বিদ্বেষ ছড়াচ্ছেন তালিকা করা হচ্ছে তাদেরও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ুর দূষণ রোধে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সংখ্যা কমিয়ে আনতে চায় সরকার। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আরও জানান, এজন্য পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানি তৈরির ওপর জোর দিচ্ছেন তারা। সকালে অনলাইন প্ল্যাটফর্মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত জলবায়ু বিষয়ক 2 দিন ব্যাপী ভার্চুয়াল লিডার্স সামিট অন ক্লাইমেট অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4টি প্রস্তাব উপস্থাপন করেন। এতে তিনি জলবায়ুর ক্ষতি প্রশমন এবং পুনর্বাসনে বার্ষিক $100 বিলিয়ন তহবিল নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারে বিশ্ব নেতাদের রাজনৈতিক সদিচ্ছা আছে, তাই এ তহবিলের অর্থ দ্রুত ছাড় হবে বলেও আশা প্রকাশ করেন একে আব্দুল মোমেন। কয়লা ভিত্তিক যে প্রজেক্টগুলো হাতে নিয়েছি সেইগুলো আমরা কমিয়ে ফেলবো। আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু রিনিউয়েবল এনার্জি। আমরা তো আশাবাদী এবারে যে টাকাটা হয়তো সংগ্রহ হবে এই COP26 এর আগেই আয়োজনের জন্য। কালকে যেটা মনে হলো যে বিভিন্ন দেশের নেতৃত্বরা যথেষ্ট সোচ্চার ছিলেন। এবং এখন পর্যন্ত রানা প্লাজায় বেঁচে যাওয়া শ্রমিকদের 57% বেকার। পাশাপাশি 43% শ্রমিক যারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন, শারীরিক পরিস্থিতির কারণে প্রায়ই কাজ পরিবর্তন করতে হয়েছে তাদের। রানা প্লাজার ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া 200 শ্রমিকের শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে অ্যাকশন এইড বাংলাদেশের এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। এদের মধ্যে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়েছেন 27.5% এবং মানসিকভাবে 25.5% শ্রমিক। বেশিরভাগের বাড়ি ভাড়া, খাবার, চিকিৎসা, শিক্ষার পেছনে মাসিক 10,000 টাকার বেশি ব্যয় হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এইসব শ্রমিকের আয় কমেছে। গবেষণা বলছে, আহত শ্রমিকদের 92% শ্রমিক করোনায় সরকারি প্রণোদনা পায়নি। এসব শ্রমিকদের সাহায্য নিশ্চিতে রানা প্লাজা ট্রাস্ট ফান্ডের ব্যবহার, এলাকা ভিত্তিক চিকিৎসার ব্যবস্থা এবং রানা প্লাজার মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন গবেষকরা। আমাদের গবেষণায় কিন্তু বলা হয়েছে যে অনেকে ফ্যাক্টরিতে ফিরে যেতে পারেন নাই। তার একটা কারণ কিন্তু ট্রমা এবং ভয়। আরেকটা কারণ হলো যে তাদের যে ফিজিক্যাল যে প্রবলেমগুলো আছে, সেই ফিজিক্যাল প্রবলেমগুলোর কারণে তাদেরকে ফ্যাক্টরি নিতে চায়নি। তীব্র অক্সিজেন সংকটে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। এরই মধ্যে 6টি হাসপাতালের অক্সিজেনের মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। অক্সিজেনের অভাবে দিল্লির গঙ্গারাম হাসপাতালে মৃত্যু হয়েছে 25 রোগী। চরম ঝুঁকিতে আছেন আইসিইউয়ে থাকা আরও 60 জন রোগী। প্রথম ধাপের সংক্রমণেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি দিল্লির মানুষ। একটি অক্সিজেন সিলিন্ডার যেন সোনার হরিণ। হাসপাতালের বাইরে স্বজনদের বাঁচানোর আকুতিতে প্রতি মুহূর্তে ভারী হয়ে উঠছে বাতাস। প্রতিদিনই দিল্লির বিভিন্ন হাসপাতালের সামনে দেখা মিলছে বিনা চিকিৎসায় স্বজন হারানোর এই চিত্র। চিকিৎসকরা বলছেন, দিল্লির বেশিরভাগ হাসপাতালের আইসিইউ রোগী ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে নতুন কোনো রোগী ভর্তি করতে পারছে না বড় বড় হাসপাতালগুলো। 3 ঘন্টার পথ পাড়ি দিয়েও চিকিৎসা পাননি ষাটোর্ধ্ব ওই ব্যক্তি। চিকিৎসার মতোই যথাযথভাবে করা যাচ্ছে না শেষকৃত্যের আয়োজনও। উপায় না দেখে নিজ উদ্যোগেই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সারছেন দিল্লির বাসিন্দা রাহুলের মতো অনেকেই। নুসরাত জরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ কারণে বাতিল করেছেন পশ্চিমবঙ্গে হতে যাওয়া নির্বাচনী প্রচার। একে টানা তৃতীয় দিনের মতো ভারতে 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সর্বোচ্চ 3,32,503 জন শনাক্তের রেকর্ড হয়েছে দেশটিতে। গত 7 দিনে ভারতে আক্রান্তের সংখ্যা 19,69,000-এর বেশি। এক সপ্তাহে 12,500 মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। আক্রান্ত ও প্রাণহানির এই সংখ্যায় বলে দেয় ভারতে দ্বিতীয় ধাপের সংক্রমণ কতটা ভয়াবহ। 24 ঘন্টায় ভারতে 2,256 জনের মৃত্যু হয়েছে। টানা তৃতীয় দিনের মতো দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা 2,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 1,86,000-এর বেশি এবং আক্রান্তের সংখ্যা 1,62,00,000 ছাড়িয়েছে। এ অবস্থায় ভারতে ট্রিপল মিউট্যান্ট বা 3বার রূপ পরিবর্তনকারী নতুন করোনা ভাইরাস পাওয়া গেছে, যার সংক্রমণ ক্ষমতা প্রায় 3 গুণ বেশি। দেশটির সংবাদ মাধ্যম জানায় মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে দুটি নতুন ধরনের সন্ধান মিলেছে। প্রতিবেদনে বলা হয় করোনা ভাইরাসের 3টি আলাদা স্ট্রেন মিলে তৈরি ভাইরাসের এই নতুন ধরন, যা অধিক শক্তিশালী হওয়ায় রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে সক্ষম। তবে আপাতত এটিকে চূড়ান্ত ঘোষণা না দিয়ে গভীর পর্যবেক্ষণে রেখেছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই শক্তিশালী ধরন মোকাবিলায় যথাযথ ব্যবস্থা না নিলে ভারতের সংক্রমণ আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। চলমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্য হংকংয়ের পর ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে কানাডা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বিশ্বে একদিনে শনাক্ত হয়েছে 8,84,000 রোগী। নতুন করে প্রাণহানি হয়েছে 13,388 জনের। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 30,85,000 আর আক্রান্ত 14,53,00,000-এর বেশি। এক বছরেও করোনা ভাইরাস প্রকোপের হ্রাস টানতে পারছে না বিশ্ব। বিভিন্ন দেশে প্রথম ধাপের পর লেগেছে দ্বিতীয়, তৃতীয়, এমনকি চতুর্থ ধাপের ধাক্কা। 24 ঘন্টায় 2,070 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে আক্রান্তের সংখ্যা 49,344। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,41,72,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 896 জনের। করোনায় মোট 5,84,000 প্রাণহানি নিয়ে বিশ্বে শীর্ষে অবস্থান করছে দেশটি। এদিকে করোনা টিকা নিয়ে এখনও সংশয় থাকায় চতুর্থ ধাপের সংক্রমণ রোধে বেগ পেতে হচ্ছে বলে সতর্ক করেছে ওয়াশিংটন রাজ্য সরকার। মাস্ক পরার বাধ্যবাধকতা বাড়ানোর পরিকল্পনা করছে ফেডারেল কর্তৃপক্ষ। এদিকে বৃহস্পতিবার ভারত ও পাকিস্তান থেকে 1 মাসের জন্য যাত্রীবাহী সব ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। এছাড়া ভারত থেকে আসা ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়াও। সংক্রমণ কমলেও তৃতীয় ধাপের ধাক্কার শঙ্কা এখনও আছে বলে জানিয়েছেন ফ্রান্স সরকার। নতুন ধরনের ভাইরাস শনাক্তের কথা নিশ্চিত করেছে রাশিয়া। চতুর্থ ধাপের সংক্রমণে বিপর্যস্ত ইরানে বৃহস্পতিবার 24,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন 5,000-এর বেশি রোগী। দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউ ইয়র্কের বাস টার্মিনালে আত্মঘাতী বিস্ফোরণ চেষ্টায় বাংলাদেশি বংশোদ্ভূত আকায়েত উল্লাহকে যাবজ্জীবন সাজা দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। বৃহস্পতিবার ম্যানহাটনের ফেডারেল জজ 31 বছর বয়সী আকায়েতকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরও 30 বছরের সাজা দেন। এর ফলে প্রায় গোটা জীবন কারাগারেই কাটাতে হবে আকায়েতকে। 2017 সালের 11 ডিসেম্বর ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে শরীরে বাঁধা পাইপ বোমার বিস্ফোরণ ঘটান আকায়েত। বোমাটি ঠিকমতো বিস্ফোরিত না হওয়ায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন তিনি। আহত হন 3 পুলিশ সদস্য। সে সময় আত্মহত্যার উদ্দেশ্যে ওই তৎপরতা চালিয়েছেন দাবি করে আকায়েত জানান, তার সঙ্গে আইএস কিংবা কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র নেই। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে 7 উইকেটে 541 রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে 75 রান। 4 উইকেটে 474 রান নিয়ে তৃতীয় দিন ব্যাট শুরু করে টাইগাররা। রানের গতি সচল রেখে দ্রুত 50 তুলে নেন মুশফিক আর লিটন। তবে এদিনও স্লো ব্যাটিং করেন মুশফিক। তুলনামূলক দ্রুত 50-র পর ফার্নান্দোর বলে আউট হয়ে যান তিনি। মিরাজ আর তাইজুল টিকতে পারেননি বেশিক্ষণ। শেষ পর্যন্ত 541 রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। মুশফিক অপরাজিত ছিলেন 68 রানে। জবাবে লাঞ্চের আগে বিপদ এড়াতে ধীর গতিতে ব্যাট করে লঙ্কানরা। 8 ওভারে মাত্র 11 রান তুলে বিরতিতে যায় স্বাগতিকরা। ফিরে এসেও 2 ওপেনার দলকে বড় পার্টনারশিপ উপহার দেন।
আক্ষেপ নিয়েই বসুন্ধরা কিংস থেকে মোহামেডানে যোগ দিয়েছেন ফুটবলার রবিউল হাসান। সবশেষ ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগে ম্যাচ খেলার সুযোগ না পেয়ে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়। নতুন ক্লাবের মাধ্যমে নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন রবিউল। রবিউল যেমন আরামবাগে যেমন জ্বলে উঠছিল তেমন জানি একটা 2টা সিজন অফ গেছে, সো ইট ইজ ডাজন্ট ম্যাটার। বিষয় হচ্ছে যে রবিউলের প্রতিভা আছে, তো রবিউল যেন মোহামেডান থেকে জ্বলে ওঠে, সবাই যেন বলতে পারে যে হ্যাঁ মোহামেডান রবিউল আবার জাগ্রত করে তুলছে। আবেগী কণ্ঠে এমনভাবেই নিজেকে প্রমাণের কথা জানালেন রবিউল হাসান। করোনার লম্বা বিরতির সাথে ফর্মহীনতা পোড়াচ্ছিল মানসিকভাবে। এখন শুধু নিজেকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাই নয়, আবারও জাতীয় দলে নিয়মিত হওয়ার লক্ষ্য ঠিক করেছেন রবিউল। এই 3 নেশন কাপ যে টুর্নামেন্টটা ছিল সেটাতে আমি লাস্ট ছিলাম না স্কোয়াডে। লিগটা যদি স্টার্ট হয়ে যায় আমাদের সেকেন্ড লিগটা, ইনশাল্লাহ আমি হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার নেক্সট রাউন্ডের ম্যাচগুলোতে স্কোয়াডে দেখবো ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। কখনো উইঙ্গার, কখনো বা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে গায়ে চেপেছিল সুপার সাব ট্যাপ। তার দেয়া একমাত্র গোলেই লাওসকে হারিয়ে বিশ্বকাপের মূল বাছাই পর্বে সুযোগ হয়েছিল লাল সবুজের। দেশের বাইরে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে রবিউল ঝলক দেখা গিয়েছিল। বসুন্ধরার স্কোয়াডে ছিলাম আমি, দীর্ঘদিন হচ্ছে যে ম্যাচে ছিলাম না, তো আসলে এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এই টিমটা আসলে অনেক করে আমরা চাইছি বসুন্ধরায় থাকতাম এই সিজনটা, ফুল সিজনটা দেখা যেত যে হয়তো বা আমার মেন্টালি আরও ডিমোশন হয়ে গেত। আরামবাগ থেকে চড়া দামে বসুন্ধরা কিংসে যোগ দেয়া নিয়ে রয়েছে নানা বিতর্ক। সবশেষ ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের একটি ম্যাচেও জায়গা হয়নি কিংস স্কোয়াডে। সেই আক্ষেপ নিয়েই নতুন ঠিকানা ঐতিহ্যবাহী মোহামেডানে। আরও কিছু মানুষ আসছিল যারা আমার বুঝতে পারছে আর কি যে রবিউল হারিয়ে যাব না, রবিউল আসবো, আবার মাঠে ফিরে আসবো। এখনও আসলে মাঠে ফিরি নাই, তো আমি আশাবাদী যখন মাঠে ফিরবো বা আমি আমার পারফরমেন্স উজাড় করে দিতে পারবো মানুষজন স্যাটিসফাইড হবে। ফুটবলে উত্থান পতন থাকবেই, সেটাকে মেনে নিয়েই জীবনের বাকি অংশ রঙিন করতে চায় লাল সবুজের এই প্রতিনিধি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিওনেল মেসির জোড়া গোলে লা লিগায় বড় জয় বার্সেলোনার। ন্যু ক্যাম্পে গেতাফেকে হারিয়েছে 5-2 গোলে। এই জয়ে 3 নম্বরে উঠে এলো কোম্যানের দল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক বার্সা মাত্র 8 মিনিটে বুস্কেটসের পাস থেকে বল পেয়ে দুরন্ত গতিতে ছুটে গোল দেন মেসি। তবে 4 মিনিট পরই আত্মঘাতী গোলে সমতায় ফেরে গেতাফে। এর কিছুক্ষণ পর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধের শেষ দিকে জোড়া পূর্ণ করেন মেসি। বা পায়ের শট প্রথমে গোল পারে লেগে ফিরে এলে পরের শটে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা। বিরতির পর পেনাল্টি থেকে গোল দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে গেতাফে, কিন্তু লাভ হয়নি। অরোহো আর গ্রিজম্যানের গোলে 5-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এদিকে হুয়েস্কাকে 2-0 গোলে হারিয়ে আবারও শীর্ষে আতলেতিকো। সমান 32 ম্যাচ খেলে আতলেতিকোর চেয়ে 3 পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় অবস্থানে থাকা রিয়াল। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুকে, ইউটিউবে এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।